সময় ধরে তো অনেক ছুটলেন, মানসিক চাপ সবকিছু সামলাতে সামলাতে যখন একটু ছুটির ফুরসত পাওয়া যায়, সেই মুক্তির স্বাদ চেটে পুটে নিয়ে নিতে বেরিয়ে পড়ুন যেখানে মন চায়। ঘড়ি বলে দেবে সময় কত হচ্ছে, কিন্তু সময় বলে দেবে না সে জীবনের সঙ্গে কতক্ষণ আছে। তাই যতক্ষণ জীবন ততক্ষণ প্রাণ ভরে বাঁচুন। আর বেঁচে থাকতে যেমন প্রয়োজন অক্সিজেন, জীবন চালাতেও প্রয়োজন গতানুগতিক জীবন ছেড়ে একটু মুক্তির আস্বাদ। হলো তো অনেক দীঘা পুরী, চলুন এবার ঘুরে আসি সুদূর কন্যাকুমারী। হ্যাঁ বন্ধুরা, এবারে আপনার গন্তব্য হতে চলেছে দক্ষিণ ভারতের একেবারে শেষ প্রান্ত তীর্থস্থান কন্যাকুমারী, যা ভারতীয় ম্যাপের একেবারে দক্ষিণতম বিন্দুতে অবস্থিত। কি এবার হাজারো প্রশ্ন মাথার মধ্যে গজগজ করছে তো? কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কোথায় বাঙালি খাবার পাবেন, বা কতই খরচা হতে পারে? চিন্তা নেই, সমস্ত তথ্য এই ভিডিওতে আজকে আপনাদেরকে জানাবো। শুধু মন দিয়ে ভিডিওটা শেষ অবধি দেখুন, তাহলেই কিন্তু আপনি একা বা ফ্যামিলি নিয়ে নিশ্চিন্ত মনে কন্যাকুমারী ঘুরে আসতে পারেন, তাও আবার ট্রাভেল এজেন্ট ছাড়া। দুচোখ ভরা স্বপ্ন আর মানসিক জোর, এই দুটোকে পুঁজি করে নিয়ে আমরা কলকাতা থেকে পৌঁছে যাই দক্ষিণ ভারত। এরপর ব্যাঙ্গালোর, হাম্পি, মাইসুর, উটি, কোয়েম্বাটুর, তারপর সমগ্র কেরালা ভ্রমণ করে আমরা পৌঁছে যাই কন্যাকুমারী। একদম আমরা ভারতবর্ষের শেষ বিন্দু কন্যাকুমারী দেশে উপস্থিত হয়ে গেছি। আমরা কন্যাকুমারী পৌঁছে গেছি। এই রাস্তা যাচ্ছে আর 3 মিনিট 2 মিনিটের পথ বাকি আছে। আমাদের দক্ষিণ ভারত ভ্রমণের এই সমস্ত ভিডিও একে একে বিভিন্ন পর্বের মাধ্যমে আপনাদের সামনে নিয়ে আসব। আপনারা সেগুলো দেখুন। আর কিছু জানার থাকলে বা কোনো মতামত দেওয়ার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সারাদিন গাড়ি জার্নি করে অবশেষে আমরা কন্যাকুমারীর হোটেল শ্রীম্যানিয়াতে এসে পৌঁছালাম। হোটেলটি কন্যাকুমারী মাতা মন্দিরের একদম পাশে অবস্থিত এবং এখান থেকে জেটি ঘাট মাত্র 2 মিনিটের পথ। ওই যে আমরা এসে পৌঁছে গেছি হোটেল শ্রীম্যানিয়াতে। মুখে মানে খুশি হাসি দেখে বুঝতে পারছেন একদম ভারতবর্ষের শেষ বিন্দু কন্যাকুমারীতে, ভারতের দক্ষিণ বিন্দু বলতে পারে, এসে পৌঁছে গেছি। আর এই আমরা হোটেল চেক ইন করলাম এই মুহূর্তে। ঘড়িতে বাজে এখন 5টা, এই সময় এসে পৌঁছালাম। দেখুন মাম্মাম সুন্দর করে বসে পড়েছে চেয়ারের উপরে। মাম্মাম কি করছো? কি করছো? একদম হেলান দিয়ে বসে পড়েছে। রুমটা আপনাদের দেখিয়ে দিই, রুমটা দেখে নিন কত বড় রুম হয়েছে। সুন্দর একটি এসি রুম। এই হলো একটি কিং সাইজ বেড হোটেল শ্রীম্যানিয়া। মাম্মাম হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে মেজের মধ্যে। এরকম একটি এসি ডবল বেড এসি রুম, বড় স্পেসিয়াস রুম পেয়েছি মাত্র 1500 টাকায় কন্যাকুমারীর বুকে। আপনারা এই হোটেল নিতে পারেন। আমরা তো বেশ সস্তাতে পেয়েছি। সরাসরি হোটেলের সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম, কন্ট্যাক্ট করে 500 টাকা অ্যাডভান্স করেছিলাম, তারপরে আজকে এসে 1000 টাকা দিয়ে তারপরে রুমে প্রবেশ করলাম। এই যে রুম, সুন্দর রুম, পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এখানে বাথরুম, এই হচ্ছে বাথরুম। খুব বিশাল বড় না হলেও মোটামুটি বাথরুমটা ভালো। ডাইরেক্ট হোটেলের সঙ্গে কন্ট্যাক্ট করে রুমটা করেছিলাম। 1 নাইটের জন্য 1500 টাকা লেগেছে। ডবল বেডরুম, এসি ডবল বেডরুম, মানে মোটামুটি সস্তা বলতে গেলে। সিল্ড 2 বোতল জল দিয়ে দিয়েছে, এখানে সাবান দিয়ে দিয়েছে, টয়লেট সোপ দিয়ে দিয়েছে, আর এখানে কিছু শ্যাম্পু ট্যাম্পু দিয়ে দিয়েছে। এগুলো এই হচ্ছে রুম। হোটেলের নাম বলেছি আপনাদের, হোটেল শ্রীম্যানিয়া এই হোটেলের নাম। একদম জেটি ঘাটের কাছে এই হোটেল শ্রীম্যানিয়া অবস্থিত, একদম জেটি ঘাটের কাছে। একদম হেঁটে গেলে মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগে। এই কন্যাকুমারীতে এসে আমরা রাতে কি খাবার নিয়েছি দেখুন। পার্সেল করে রুমে নিয়ে চলে এসেছি। পাশেই মেইন রোডের পাশে ভালো ভালো সমস্ত ননভেজ দোকান রয়েছে। তাজ বিশ্ব হোটেলের নাম আছে, হোটেল বিশ্ব। চলুন টেস্ট করা যাক।
খাবার দাবার নিয়ে কোনো টেনশন করবে না, সুন্দর খাবার পাওয়া যায় এখানে। একটু মেন রোডের পাশে চলে যাবেন, এখান থেকে একটু বাঁ দিকে গিয়ে মেন রোডের পাশে অসম্ভব সুন্দর খাবার সমস্ত পেয়ে যাবেন। এই দেখুন কত সুন্দর গরম গরম ভাত দিয়েছে, ফ্রাইড রাইস, চিলি চিকেন, বড়া নিয়েছি, তার সঙ্গে স্কুইড 65, পরোটা, দারুণ সুন্দর খাওয়া দাওয়া। সুপ্রভাত বন্ধুরা, আজকে আমরা কন্যাকুমারীতে এই সকালবেলা ঘর থেকে বেরিয়ে পড়েছি, 6:30 বাজে, আর আমরা বেরিয়ে পড়েছি, যাবো এখন বিবেকানন্দ রক। সামনে একটু ছোট্ট মন্দির করে রাখা আছে সুন্দর। আমরা হোটেল শ্রীমানিয়া থেকে সকালবেলা এখন আমরা চললাম বিবেকানন্দ রকে যাওয়ার জন্য জিটি ঘাটের দিকে। চলুন যাওয়া যাক। এই হচ্ছে হোটেল শ্রীমানিয়া। এই যে আম্বান মাতার মন্দির, কন্যাকুমারী মাতার মন্দির। কন্যাকুমারী শহর আস্তে আস্তে ভোরের থেকে জেগে উঠছে। বিকেলে বেশ জমজমাট ছিল, এখন দোকানপাট অতটা খোলেনি। এখন ঘড়িতে বাজছে প্রায় 6:30। আমরা জেটি ঘাটের দিকে, এই সামনে গিয়ে ডান দিকে জেটি ঘাট, এদিকে প্রচুর মশলার দোকান আছে, মশলা কিনে নিতে পারেন, এখানে প্রচুর মশলা রয়েছে। এই ডান দিকে দেখলেই আমরা চলে এলাম জেটি ঘাটে। এই যে পুম্পুহাট শিপিং কর্পোরেশন লিমিটেড, এইখানে আমরা এখন একটু লাইন কোথায় দিতে হবে দেখি। এটাই জেটি ঘাট, বিবেকানন্দ রক যাওয়ার জন্য। এই হলো পুম্পুহাট জেটি ঘাটের প্রধান দরজা। এর ভেতর দিয়ে গিয়ে টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে বিবেকানন্দ রক মেমোরিয়াল যাওয়ার জন্য। এই গেট খুলবে 7:45-এ, 7:45 থেকে টিকিট দেওয়া শুরু করবে। 4টে পর্যন্ত টিকিট পাওয়া যায়। জেনারেল লাইন হচ্ছে 75 টাকা এবং স্পেশাল ফেরি টিকিট হচ্ছে 300 টাকা। আমরা যদি প্রথমেই লাইন পেয়ে গেছি, 1 আর 2 নম্বর লাইন পেয়ে গেছি আমরা টিকিট করার জন্য, তাই আমরা জেনারেল লাইনেই যাব। খুব সুবিধা হয়েছে আমাদের। প্রথমে সকাল সকাল 6:30টার সময় চলে এসে প্রথম দিকে লাইন পেয়ে গেছি একদম। চলুন একটু আপনাদের ওই পাশটা ঘাটের দিকটা দেখিয়ে নিয়ে আসি। এই দেখুন বিবেকানন্দ রকে যাওয়ার জন্য এই সমস্ত লঞ্চ দাঁড়িয়ে রয়েছে সামনে। এই সমস্ত লঞ্চ জেটি ঘাট থেকে বিবেকানন্দ রক নিয়ে যায়। সারা রাত মাছ ধরে ফিরে আসা ট্রলারগুলো যেমন অপেক্ষা করছিল সমুদ্র পাড়ে, তেমনই আমরা অপেক্ষা করছিলাম কখন গেট খুলবে আর ঢুকবো ভেতরে। এই আমরা এখন ভেতরে প্রবেশ করেছি। এই হচ্ছে জেনারেল লাইন, এইভাবে যেতে হবে ভেতর দিকে। জেনারেল টিকিটের লাইন, এখানে হচ্ছে জেনারেল লাইনের টিকিট কাউন্টার। এই যে টিকিট কাউন্টার, এখান থেকে 75 টাকা টিকিট নিয়ে নিতে হবে, আর সম্পূর্ণ কিন্তু ক্যাশে নিতে হবে। এটা কিন্তু অনলাইন ব্যবস্থা নেই, হ্যাঁ, পুরো ক্যাশে নিতে হবে। অনলাইনের বাইরে থেকে আপনি অনলাইনে কেটে নিতে পারেন, এখানে অনলাইন হবে। এই আমরা 150 টাকা দিয়ে 2টো টিকিট নিয়ে নিলাম। টিকিট কাউন্টার থেকে বেরিয়ে এখন আমরা এরকম একটা পথ দিয়ে জেটি ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। মাম্মাম চুপচাপ মায়ের কোলে রয়েছে, মজা পাচ্ছে ও অ্যাকচুয়ালি জেটি ঘাটে যাওয়ার জন্য। এই হচ্ছে রাস্তা, দেখুন জেটি ঘাটের রাস্তা দেখিয়ে দিলাম। সকালবেলা একদম কপালের জোরে আমরা 1 আর 2 লাইনে পেয়েছি, লাইনে দাঁড়িয়ে 1 আর 2 নম্বর টিকিট পেয়েছি। এই হচ্ছে যাওয়ার রাস্তা। হাই, এই আমরা চলেছি জেনারেল লাইন দিয়ে। এই হলো এখানে ওয়েটিং রুম, এখানে ওয়েট করতে হবে। এইটা হলো জেনারেল লাইনের কিউ, আর এই পাশে স্পেশাল লাইনের কিউ। এখান দিয়ে কিছু প্যাসেঞ্জার ছাড়বে, ওখান দিয়ে কিছু প্যাসেঞ্জার ছাড়বে, এইভাবে কিন্তু লাইন মেনটেন করবে। এখানে লাইন ছেড়ে দিল, এবার আমরা জেটির দিকে এগিয়ে যাচ্ছি, জেটি ঘাটের দিকে। এই জেটি ঘাট, এই সামনে বোট দাঁড়িয়ে রয়েছে। এই লঞ্চে করে আমরা এগিয়ে যাব। খুব বেশি দূর নয়, 5 থেকে 7 মিনিটের পথ এখান থেকে। এই লঞ্চে করে আমরা চলে যাব বিবেকানন্দ রক। আজকে সেই সন্ধিক্ষণ এসে উপস্থিত। আমাদের অনেক দিনের স্বপ্ন, আমরা বিবেকানন্দ রক যাব, কন্যাকুমারী যাব, বিবেকানন্দ রক যাব, এবং প্রত্যেক বাঙালির বোধহয় স্বপ্ন থাকে এই বিবেকানন্দ রক ভ্রমণ করার জন্য।
আজকে সেই সন্ধিক্ষণে এসে উপস্থিত হয়েছে। আমরা ক্রমশ এগিয়ে চলেছি নৌকার দিকে, লঞ্চের দিকে, এবং আমরা পৌঁছে যাব বিবেকানন্দ রক। চলুন কেমন এক্সপিরিয়েন্স হয় সেটা দেখাবো আপনাদের সঙ্গে। বিবেকানন্দ রক যাওয়ার প্রথম যে বোট ছেড়ে দিল, ঘড়িতে বাজে এখন 8টা 10, 12 হয়েছে, 15 হয়নি। 8:30 ছাড়ার টাইম কিন্তু প্যাসেঞ্জার হয়ে গেছে বলে বোট ছেড়ে দিয়েছি। এই দেখুন বিশাল বড় বড় ঢেউ যাচ্ছে বাঁদিক দিয়ে। কতক্ষণ লাগে আমরা দেখবো পৌঁছাতে বিবেকানন্দ রকে। ঢেউ দেখুন কি বিশাল বড় বড় ঢেউ আসছে দেখুন। এই ঢেউয়ের মধ্যে দিয়ে লঞ্চ আস্তে 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 অ্যাকচুয়ালি 3টে সাগরের সঙ্গম স্থল এখানে, ভারত মহাসাগর, আরব সাগর আর বঙ্গোপসাগরের সঙ্গম স্থল। আর এই দেখুন বাঁদিকের ট্রেলটা দেখতে পাওয়া যাচ্ছে। এই ট্রেল দিয়ে হেঁটে হেঁটে ভেতরে গেলে দারুণ সুন্দর লাগে। আর ওই ট্রেল থেকে 3টে জলের কালার আলাদাভাবে পরিষ্কার বুঝতে পাওয়া যায়। ভারত মহাসাগর, বঙ্গোপসাগর এবং আরব সাগর, এই 3টে সাগরের যে জলের কালার পরিষ্কার আলাদাভাবে বুঝতে পারা যায় ওই ট্রেলটার উপরে গেলে। উথাল পাতাল করা সমুদ্রের ঢেউয়ের মধ্য দিয়ে আমাদের লঞ্চ এসে উপস্থিত হলো বিবেকানন্দ রক মেমোরিয়াল জিটি ঘাটে। এবার বোট থেকে নামার পালা, দেখে ভেতরে দেখবো বহুদিনের স্বপ্ন পূরণ হবে আজকে আমার। এই যে এইভাবে নামতে হচ্ছে, ওনারা খুব নামতে সাহায্য করছেন, কোনো টেনশন নেওয়ার কিছু নেই। এটা সকলের জন্য রেকমেন্ডেড থাকবে, কোনো অসুবিধা হবে না। সবাই এখানে ধীরে সুস্থে নামতে পারবেন, ভয়ের কিছু নেই। এই যে বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখার জন্য টিকিট কাউন্টার, এখানে 30 টাকা করে টিকিট কাটতে হবে। ওদিকে জেন্টস এবং এদিকে লেডিস দুরকম লাইন রয়েছে। লাইন দেখে ভেতরে প্রবেশ করবেন, যদি ওখানে লাইন মেনটেন হচ্ছে না দেখা যাচ্ছে। এখানে অনলাইন পেমেন্টও করতে পারেন, ক্যাশও দিতে পারেন, দুরকম দিতে পারেন। এই গেট দিয়ে যেতে হবে, এখানে টিকিট চেক করিয়ে নিয়ে যেতে হবে। ভেরিফাই করলো এখানে, এই যে ভেরিফাই করে নিয়ে ছাড়লো ভেতরে। সমগ্র সাগরের মাঝখানে এই রকের উপরে এত সুন্দর একটি মেমোরিয়াল বানিয়েছে, এটা নিজের চোখে দেখবো। তারপর আমাদের বাঙালিদের আদর্শ যিনি স্বয়ং স্বামী বিবেকানন্দ, তিনি যেখানে বসে ধ্যান করেছিলেন, এইখানে সেই মেমোরিয়ালে আমরা এসে উপস্থিত হয়েছি, এই রকের উপরে এসে উপস্থিত হয়েছি। আমরা এখান থেকে চতুর্দিকে যে দৃশ্য সেটা উপভোগ করব। এখান থেকে দেখবো কন্যাকুমারীকে কেমন দেখতে লাগে। স্বামী বিবেকানন্দ এখানে বসেই ধ্যান করেছিলেন। মেমোরিয়াল যাওয়ার জন্য এখানে জুতো ছাড়তে হবে, এরকম জুতো দিয়ে দিতে হবে, ফ্রি অফ কস্টে জুতো রেখে দিচ্ছে এখানে। এই যে জুতো রেখে দিতে হচ্ছে। বাকি স্যান্ডেল পরে এসেছিলাম, তাহলে জুতো খোলা পড়া খুব কষ্টকর ব্যাপার একটা না। এই সিঁড়ি পথে উপরে উঠবো আমরা আস্তে আস্তে। এই দেখুন পাথরের উপরে, এই রকের উপরে এই সমগ্র মন্দিরটা বানানো হয়েছে। এখানে ভিউ দেখুন, ওয়াও কি সুন্দর ভিউ দেখুন, অসাধারণ ভিউ। দূরে পাহাড়, সমুদ্র একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। হে ভারত, ভুলিও না, নীচ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর, তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বল মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বল ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। হ্যাঁ, এই সাগর সঙ্গমে একজন মহামানব একটি জাতিকে জাগিয়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। সেই বীর সন্ন্যাসী
স্বামী বিবেকানন্দ সারা ভারত ভ্রমণ করে শেষমেশ পৌঁছেছিলেন ভারতের তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারীতে। সালটা ছিল 1892-এর ডিসেম্বর মাস। স্বামীজি কন্যাকুমারীর বাবাতুরাইয়ের কাছে মূল ভূখণ্ড থেকে 500 মিটার সমুদ্রের ভেতর সাঁতার কেটে একটি শিলাখণ্ডে পৌঁছে যান এবং এই শিলাখণ্ডের উপর বসে টানা 3 দিন ধ্যান করেন। সেখানে বসে তিনি ভারতের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে দীর্ঘক্ষণ চিন্তা করেন এবং সিদ্ধান্ত নেন আমেরিকার শিকাগো শহরে ধর্ম সম্মেলনে যোগ দিয়ে হিন্দু ধর্মের প্রচার করবেন। এরপর কেটে যায় বহু বছর, তৈরি হয় বহু ইতিহাস। একনাথ রানারের উদ্যোগে বিবেকানন্দ রক মেমোরিয়াল কমিটি 1970 সালে এই শিলাখণ্ডটিতে একটি স্মারকস্থল নির্মাণ করেন, যা বিবেকানন্দ রক মেমোরিয়াল নামে পরিচিত। প্রাচীন তামিল প্রবাদ অনুসারে এই শিলাটিতে পার্বতী মাতা ভগবান শিবের তপস্যা করেছিলেন, তাই এই শিলার আগের নাম ছিল শ্রীপদপাড়াই, যার অর্থ হল দেবী কুমারীর পদস্পর্শ ধন্য শিলা। এই শিলার উপর একটি মণ্ডপ তৈরি হয়েছে, যার নাম শ্রীপদ মণ্ডপম। এই আমার পেছন দিকে দেখতে পাচ্ছেন যে মণ্ডপটি, এটি হচ্ছে পার্বতী মাতার মন্দির। পার্বতী মায়ের চরণ রয়েছে এখানে এই মন্দিরের মধ্যে, আর ঠিক এর উল্টো দিকে এই হচ্ছে বিবেকানন্দ মেমোরিয়াল। স্বামীজি এখানে বসে কিন্তু ধ্যান করেছিলেন। অসাধারণ ভিউ লাগছে কন্যাকুমারীর। লঞ্চ আসার বা জেটি আসার রাস্তা হচ্ছে এইটা, সামনে এইটা। এইখান থেকে গিয়ে ওই যে সামনে জেটি ঘাট, ওইখান থেকে লঞ্চে করে প্যাসেঞ্জারদের ভরে এখানে নিয়ে আসছে, এখানে নামাচ্ছে এর ঠিক নিচটাতে। আর এই কন্যাকুমারীর সমগ্র হোটেল দেখা যাচ্ছে পেছন দিকে, দেখুন সুন্দর একটি উঁচু পাহাড় রয়েছে, আর এদিকে রয়েছে একটা চার্চ। স্বয়ং স্বামীজি এখানে বসে ধ্যান করেছিলেন, এই ভারতবর্ষের সমগ্র ভারতবর্ষের দিকে মুখ করে বসে। এরপর প্রবেশ করলাম মেমোরিয়ালের ভেতরে, কিন্তু ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি নিষিদ্ধ থাকায় আপনাদের ভিডিও বা ফটো দেখাতে পারলাম না। এরপর পৌঁছে গেছিলাম ধ্যান কক্ষ বা ধ্যান মণ্ডপের ভেতরে। সেখানে বজ্রগম্ভীর যে ওঙ্কার ধ্বনি এক স্বর্গীয় অনুভূতি এনে দিচ্ছিল। দূরে কালো সমুদ্র, নীল সমুদ্র, তারপরে খোলা সমুদ্র। দেখুন পাশের এই শিলাখণ্ডের উপর তৈরি হয়েছে প্রখ্যাত তামিল কবি থিরুভাল্লুভারের স্ট্যাচু। এখানে অনেক বুক স্টল রয়েছে, আপনারা ইচ্ছা করলে এখান থেকে বইপত্র কিনতে পারবেন। এখানে এরকম বেশ কিছু বুক স্টল রয়েছে, আর কিছু কপার স্ট্যাচু করে রাখা আছে। এই হলো রেন ওয়াটার রিজার্ভার, 90,000 গ্যালন ক্যাপাসিটি এর মধ্যে কিছু মাছ ছেড়ে রাখা আছে। দেখুন এই যে প্রচুর সংখ্যক মাছ ছেড়ে রাখা আছে, বৃষ্টির জল সংরক্ষণ করে এখানটাতে। এত সুন্দর জায়গা, ইচ্ছা করছে না একদম ছেড়ে যেতে এখান থেকে, তবু তো যেতে হবে, কিছু করার নেই। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। ফেরার সময় এবার আমরা এইরকম একটা লাইন পড়েছে, এই লাইনের ভেতর দিয়ে গিয়ে তারপরে যেতে হবে লঞ্চে ওঠার জন্য। এরকম লাইন দিতে হবে, এই লাইন বরাবর পরপর লঞ্চে তুলে আবার ওপারে নিয়ে যাবে। চলুন যাওয়া যাক। ইয়া लिखिए मनीष एंड पिकू योर टूर गाइड। आप कहाँ से हो? गुजरात।
আমাদের লঞ্চ আসছে। এই লাইন দিয়ে এই পথে ক্রমশ এগিয়ে যাচ্ছে জেটি ঘাটের দিকে। বিবেকানন্দ রকের প্রত্যেকে পরপর পরপর হেঁটে এগিয়ে যাচ্ছে, সিঙ্গেল লাইন। খুব ভয়ের নয়, খুব ভয় পেয়েছিলাম যে কিরকম হবে না হবে, কখন জল উত্তাল থাকবে না সমুদ্র উত্তাল থাকবে কতটা। মোটামুটি ঠিকই আছে, খুব ভয়ের কিছু নেই, আপনারা আসতে পারেন আরামসে, কোনো সমস্যা নেই। কন্যাকুমারীর জেটিঘাটে ফিরে আসার পর দু চোখ ভরে দেখছিলাম সমুদ্রের মাঝের সেই অমৃতধামকে, এবং মনে মনে শপথ করলাম খুব তাড়াতাড়ি আবার ফিরে আসব এই মহামানবের তীর্থধামে। ফেরার পথে অত্যন্ত গরমের মধ্যে তালশাঁসের শরবতে গলা ভিজিয়ে নিতে পারেন, অমৃতের মতো লাগে। এর মধ্যে নারকেলের জল রয়েছে, মানে ডাবের জল রয়েছে, আর কন্যাকুমারী স্পেশাল এটা বলছেন এরা। আর তালের শাঁস রয়েছে, ডাবের জল একসঙ্গে মিশিয়ে হালকা বরফ দিয়ে ঠান্ডা করে দিচ্ছেন এখানে। সুন্দর খেতে, টেস্টি খেতে, কিন্তু দারুণ খেতে, দারুণ। জেটিঘাটের পাশেই তাজ হোটেলে আপনারা প্রয়োজনে ব্রেকফাস্ট বা লাঞ্চ দুটোই করতে পারেন, যদিও এখানে ভেজ খাবার দাবার পাওয়া যায়। তবে এদেরই আরেকটি আউটলেট আছে, সেটা মেন রোডের পাশে। এখান থেকে হেঁটে গেলে মাত্র 2 মিনিট সময় লাগে, সেখানে গেলে আপনারা ননভেজ খাবার পেয়ে যাবেন। লাইট হাউস যাওয়ার জন্য এখান থেকে অটো নিয়ে এলাম একটা হোটেলের সামনে থেকে। এখান দিয়ে আমরা যাবো এখন লাইট হাউস। মাত্র 60 টাকা পড়লো অটোতে। প্রচন্ড গরম আর প্রচন্ড রোদ, দেখুন হাতের কি কালারের অবস্থা হয়েছে দেখুন। একদিকে আরব সাগর হয়ে গেছে কালো হয়ে, আর একদিকে ভারত মহাসাগর হয়ে গেছে, দুরকম কালার তৈরি হয়েছে হাতেতে, এত রোদ এখানে। জেটিঘাট থেকে লাইট হাউস মাত্র 600 মিটারের রাস্তা, ইচ্ছা করলে হেঁটেও যেতে পারেন। প্রচণ্ড রোদের জন্য একমাত্র অটো নিয়েছিলাম। অবশেষে পৌঁছে গেলাম কন্যাকুমারীর লাইট হাউস। এই আমার লাইট হাউসের সামনে চলে এলাম। লাইট হাউসের ভিজিটিং টাইম দেওয়া আছে 10টা থেকে 1টা আর 3টা থেকে 6টা। লিফট অ্যাভেলেবেল। তাহলে এখনো আমাদের ঘড়িতে 1:45 বাজেনি, এখনো ভেতরে যাব আর দেখে নেবো। চলুন যাওয়া যাক। এই যে টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকে টিকিট নিয়ে নেবো। कितना रुपए टिकट? 10 रुपये आपका टिकट আর सील कैमरा के लिए है 25 রুপিস। 10 টাকা হচ্ছে এন্ট্রি টিকিট আর ক্যামেরার জন্য হচ্ছে 25 রুপিস। ওকে, 10 টাকা যে টিকিট নিল এন্ট্রি টিকিট, তার মধ্যে কিন্তু লিফট রয়েছে, ঠিক আছে, বেশ সস্তা কিন্তু এখানে। এই যে সামনে লিফট রয়েছে, এই লাইট হাউসের ভিতরে আমরা প্রবেশ করছি। এই হলো লিফট। এই যে কন্যাকুমারী লাইট হাউস, এর সম্বন্ধে লেখা আছে লোকেশন ল্যাটিটিউড 8 ডিগ্রি and 4.8 ডিগ্রি নর্থ। অবশ্যই আসবেন এখানে, ভালো লাগবে। উপরে গিয়ে দেখাবো, চলুন উপরে কেমন লাগছে দেখতে, উপরে চুল থেকে ভিউটা আপনাদের দেখাবো। চলুন, এই লিফটে উঠে পড়লাম। এবার এই লিফটে করে আমরা উপরে পৌঁছে যাব। এই যে রয়েছেন, আপনার নামটা দিয়েছে, হোয়াটস ইউর নেম? शिवा। শিবা। ওকে ওকে ওকে। ইনি আমাদেরকে গাইড করে উপরে নিয়ে যাচ্ছেন। উপরে একদম টপ ফ্লোরে উঠবো। উপরে উঠে আমরা চতুর্দিকে সমুদ্রকে দেখবো। দেখুন, এই যে দেখুন দূরের সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে, অসাধারণ ভিউ। এই পাশেই হচ্ছে বিবেকানন্দ রক, আর দূরে দেখুন কিরকম ভাবে সমুদ্রকে দেখতে পাওয়া যাচ্ছে। कुडनकुलम क्लियर पावर प्लांट। अच्छा जी, कुडनकुलम। और श्रीलंका दिखाई नहीं देता है यहाँ से? नियर रामेश्वर में श्रीलंका दिखाई देता है। अच्छा अच्छा अच्छा। বিবেকানন্দ রক এবং তিরুভাল্লুভার যে স্ট্যাচু, সেটা রয়েছে এখানেতে মাঝখানে। দারুণ সুন্দর ভিউ দেখুন লাইট হাউস থেকে, দারুণ সুন্দর ভিউ। এদিকে পাহাড়ের মাথায় মেঘ জমেছে, সমস্ত এরিয়াটা এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। সমগ্র কন্যাকুমারী এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। এই লাইট হাউসে এসে চতুর্দিকটা দেখার পর প্রাণ জুড়িয়ে গেল, মন ভরে গেল। এত সুন্দর ভিউ আছে চতুর্দিকে। 3টে সমুদ্রের কালার অসম্ভব সুন্দর লাগছে। 3টে কালার সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। 3টে কালার কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখুন এই সামনে একটু ঘোলাটে টাইপের, তারপরে হচ্ছে একটু গ্রিনিশ ব্লু, তারপরে হচ্ছে একদম ডিপ ব্ল্যাক যে জল। 3টে সমুদ্রের কালার পরিষ্কার বোঝা যাচ্ছে। বিকেল 4টের সময়
হোটেল থেকে বেরিয়ে হোটেলের পাশেই অবস্থিত মাতা কন্যাকুমারীর মন্দির দর্শন করি। কন্যাকুমারী মাতা মন্দিরের দর্শনের সময় হলো ভোর 4:30 থেকে দুপুর 12:30 এবং বিকেল 4টে থেকে রাত 8:30 পর্যন্ত। এরপর মন্দির থেকে হাঁটা পথেই পাশেই পৌঁছে গেলাম গান্ধী মণ্ডপম। মন্দিরের সামনে থেকে ডান দিকে উঠে এসে এই বাঁদিকে রাস্তাটা নিলেই চলে আসবেন গান্ধী মণ্ডপম। এই সামনে দেখুন, এই যে মণ্ডপটি দেখতে পাওয়া যাচ্ছে, এটি হচ্ছে গান্ধী মণ্ডপম। গান্ধীজি স্বাধীনতার বার্তা প্রদান করতে এবং স্বাধীনতা আন্দোলনের যোগদানের জন্য মানুষকে অনুপ্রাণিত করতে সারা দেশ ভ্রমণ করেছিলেন। তিনি সেই সময়কালে দুবার কন্যাকুমারী পরিদর্শন করেন। 1948 সালে গান্ধীজির মৃত্যুর পর তাঁর চিতাভস্ম 12টি ভিন্ন কলসে রাখা হয়েছিল এবং বিসর্জনের জন্য ভারতের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়েছিল। একটি কলস কন্যাকুমারীতে আনা হয়েছিল এবং ঠিক যেখানে রাখা হয়েছিল সেইখানেই তৈরি হয়েছে এই স্মৃতিসৌধ गांधी मंडपम। ये जूता रखने के लिए कितना पैसा लगेगा? कितना? एक 5 रुपीस। ओके, और अंदर वीडियो अलाउ नहीं है। মণ্ডপের ভেতর ফটো ভিডিওগ্রাফি নিষিদ্ধ থাকায় আপনাদের কোনো ভিডিও দেখাতে পারলাম না। ভেতরে যাব, কিন্তু ভেতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নেই, যে কারণের জন্য আপনাদের দেখাতে পারবো না। গান্ধী মণ্ডপম দর্শন করে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছিলাম কন্যাকুমারী মাতা মন্দিরের ঠিক পেছন দিকে, যেখানে অবস্থিত ভারতের শেষতম বিন্দু, শেষ প্রস্তরখণ্ড। দক্ষিণ ভারতের এবং ভারতের স্থলভাগের একদম শেষ বিন্দু হচ্ছে এই প্রস্তরখণ্ড, লাস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া। এই আম্মান যে মন্দির রয়েছে, কন্যাকুমারী মাতার যে মন্দির, তার ঠিক পেছন দিকে এরকম কিছু কাটা ফল বা এরকম খাবার দাবার দোকান রয়েছে, এখানে টেস্ট করতে পারেন। গরমের মধ্যে এখানে তরমুজ খেলাম, অসাধারণ লাগলো খেতে, দারুণ লাগলো। কন্যাকুমারীর নিকটবর্তী এয়ারপোর্ট হলো ত্রিবান্দ্রম এয়ারপোর্ট, যা কন্যাকুমারী থেকে 90 কিলোমিটার দূরে অবস্থিত। আর যারা ট্রেনে কলকাতা থেকে কন্যাকুমারী যাবেন, তাদের জন্য কিছু ট্রেনের নাম, নাম্বার এবং সময় লিস্ট করে দিলাম, আপনাদের উপকারে আসতে পারে। বিকেলে সমুদ্র পাড়ে বসে সমুদ্র বাতাস গায়ে মেখে সমুদ্রের ঢেউ গুনতে গুনতে এলো সেই মহেন্দ্রক্ষণ, যখন সূর্য অস্তগামী সমুদ্রের ওই দিগন্ত পারে